পূর্বে আপনাদের বলেছিলাম যে ইরানের একজন বিশেষজ্ঞ বা ইরানের একজন কলামিস্ট বলেছেন ইরানের আর কিছু চিন্তা না করে এখন সামরিক উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় গবেষণা শুরু করা উচিত। কারণ শত্রুপক্ষ ইরানের পিছে লেগেছে, সে আর ইরানকে মুক্তি দেবে না, প্রতিনিয়ত ইরানকে পেরেশান করবে এবং প্রতিনিয়ত ইরান যেন তার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে না পারে সে ব্যাপারে তাকে উত্ত্যক্ত করবে। সুতরাং মধ্যপ্রাচ্যের ইরানের যে মিলিশিয়া গোষ্ঠী রয়েছে বা ইরান যাদেরকে এখনও পর্যন্ত সমর্থন করছে অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে, তাদের প্রতি যদি ইরান তার সর্বোচ্চ দৃষ্টান্ত এবং সর্বোচ্চ আস্থা, সর্বোচ্চ সহযোগিতামূলক মনোভাব পোষণ করে তাদেরকে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যেতে চায়, তাহলে প্রতিনিয়ত তার এই গবেষণার ফোরামকে আরও উন্নত করতে হবে। অর্থাৎ বর্তমান প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে কনভেনশনাল সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান এবং সর্বোপরি পারমাণবিক উদ্দেশ্যে বা পারমাণবিক যে সকল গবেষণাগার বা কেন্দ্রগুলো রয়েছে সামরিক উদ্দেশ্যে সেগুলো ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুরা, ইরানের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতার ব্যাপারে আপনাদের অনেক সময় বলেছি, তবে অতি সম্প্রতি এই ব্যাপারে ইরানের তরফ থেকে নতুন নতুন ঘোষণা আসছে। বন্ধুরা, ইরান বর্তমানে যে ধরনের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে এটি স্পষ্টভাবে বোঝা যায় ইরান তার পারমাণবিক উদ্দেশ্যটি শুধুমাত্র গবেষণা, কৃষি এবং মেডিকেল সায়েন্সের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। আজ হোক অথবা কাল হোক, ইরান তার সুবিধাজনক সময়ের মধ্যে নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে এবং এই বিষয়টি তারা এক প্রকার সিদ্ধান্ত নিয়েছে। এখন বক্তব্য হলো তারা কত দ্রুত অর্থাৎ অল্প সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে সক্ষম হবে। সেই ব্যাপারটির উপরই নির্ভর করছে আসলে ইরান বর্তমানে কতদূর পর্যন্ত যেতে পারে। ইরানের যে সকল অ্যালায়েন্স বা গোষ্ঠীগুলো রয়েছে তারা নির্ধারণ করে বা তারা মনে করে ইরান পারমাণবিক শক্তি অর্জনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিতে পারে। বন্ধুরা, আর একটা সুখ সংবাদ বা শুভ সংবাদ দিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার প্রয়াস পাচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো হামাসের এই ধরনের আক্রমণের ক্ষমতা কমে গেছে। অনেকদিন ধরে ইসরায়েল তার সামরিক শক্তিকে সর্বোচ্চ পর্যায়ের ব্যবহারের মাধ্যমে তারা হামাসের নিউট্রালাইজেশনের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবি করেছে বলে জানা গেছে। কিন্তু হঠাৎ করে এই দখলদার দেশটির প্রধানমন্ত্রীর দাবিতে আবার ছারপোকা ধরেছে। তিনি যে দাবি করেছিলেন সেই দাবির পক্ষে এখন আর কোনো ভিত্তি আছে বলে মনে করা হচ্ছে না। বন্ধুরা, নতুন করে আবার দখলদার দেশটির উপরে প্রচণ্ড মাত্রার হামলা চালিয়েছে হিজবুল্লাহ সহ হামাসের প্রতিনিধিরা। আর এই হামলায় অনেকগুলো আপনার দখলদার সৈন্য একেবারে পরপারে চলে গেছে, এখন তারা পটল তুলছে। বন্ধুরা, আপনারা হয়তো শুনে আরও খুশি হবেন যে তাদের বর্তমান যে সকল সামরিক প্রযুক্তিগত সক্ষমতার উদ্ভাবন এবং নতুন নতুন অস্ত্র মাধ্যমে আঘাত আনার সক্ষমতা সেটি প্রতিনিয়ত বাড়ছে। আর হিজবুল্লাহ তো পূর্বেই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং ব্যবহারের মাধ্যমে এদের কলিজায় আঘাত হানছে প্রতিনিয়ত। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেন হিজবুল্লাহ এদেরকে প্রচুর পরিমাণে বাঁশ এবং কঞ্চি না দেয় সে ব্যাপারে হিজবুল্লাহকে ঘুষ দেওয়ার একটি পরিকল্পনা করেছিল দখলদার রাষ্ট্রটির বাহিনী। বন্ধুরা, হিজবুল্লাহকে তারা কয়েক বিলিয়ন ডলার ঘুষ দেওয়ার জন্য বা তাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য হয়তো ইউরোপীয় কয়েকটি দেশের কাছে প্রস্তাব পাঠিয়েছিল এবং সেটিতে স্পষ্ট আকারে ধরা দিয়েছে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায়। বন্ধুরা, এখানে যে বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম হলো যে দখলদার রাষ্ট্রটি ভেবেছিল যুদ্ধ হয়তো শেষ, কিন্তু তারা এটি বোঝে নাই যে যুদ্ধ কেবল শুরু, আর এই শুরুর যুদ্ধ কোথায় গিয়ে যে শেষ হবে সে ব্যাপারে তাদেরও কোনো বোধগম্যতা নাই। তাই তারা বা তাদের যে সকল সামরিক বিশেষজ্ঞ বা নেতৃবৃন্দ রয়েছে প্রচণ্ড মাত্রায় তারাও শঙ্কিত। আর এই সংখ্যার অন্যতম কারণ হলো তাদের বক্তব্য, তাদের যে সকল পরিকল্পনা ছিল তার সাথে বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই। আর তাই বক্তব্যের সাথে বর্তমান পরিস্থিতির সামগ্রিক বিষয়গুলো মেলানোর জন্য তারা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে যুদ্ধের পরাজয় তাদের চারিদিক থেকে ঘিরে ধরবে, আমার কাছে এমনটাই মনে হয়। বন্ধুরা, এই ব্যাপারগুলো সম্পর্কে যে ধারণাভিত্তিক কথাগুলো বলা হয়েছে সাধারণ জনগণকে গেলানোর জন্য, এখন তারা সেখান থেকে হয়তো সরে আসার একটি পরিকল্পনা গ্রহণ করছে। যাই হোক, অনেকবার প্রোপাগান্ডা চালায়ে দেখা গেছে যে আসলে কাজের কাজ দিন শেষে কিছুই হয় না। এমনভাবে তারা সামগ্রিক বিষয়গুলোকে সামনে আগাতে চাইছে যে সম্পূর্ণরূপে তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন না থাকে, কিন্তু তারা প্রচণ্ড মাত্রায় প্যালেস্টাইনে অবস্থিত নারী এবং শিশু মারার ফলে যে ধরনের একটি গ্যাপ এখানে সৃষ্টি হয়েছে, যে ধরনের ধ্বংসযোগ্য সৃষ্টি হয়েছে, বন্ধুরা, সাধারণ প্যালেস্টাইন নগরটিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটি কোনোভাবে দুর্ভাগ্যজনক বা দুর্বিনীতজনক অথবা কপাল খারাপ যাই বলি না কেন, আসলে কোনো বিশেষণই আপনার বিশ্বাসায়িত হয় না। সুতরাং যে ব্যাপারটি আপনাদের সাথে বলতে চাই বন্ধুরা, সেটি হলো
অবশ্যই এখানে ইরান সহ মধ্যপ্রাচ্যের সবগুলো মিলিশিয়া গোষ্ঠীকে একসাথে করে বা একত্রিত করে যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা যায় সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, ইরান এক্ষেত্রে হয়তো মিলিশিয়া গোষ্ঠীগুলোকে পূর্বের তুলনায় বেশি পরিমাণে সমরাস্ত্রভিত্তিক সহায়তা দিতে পারে। যাই হোক, মিডল ইস্টে বর্তমানে এত ধরনের একটি অস্থির পরিস্থিতি কেন, এটি অবশ্যই আপনাদের জানাবো। শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বন্ধুরা, বর্তমানে ইসরায়েল রাষ্ট্রটি যে অবস্থায় রয়েছে, আমেরিকা কখনো ধারণাও করতে পারেনি ভবিষ্যতে এই রাষ্ট্রটি এমন অবস্থায় থাকবে। বন্ধুরা, ব্রিটেনও এই ব্যাপারটি কল্পনা করতে পারেনি। তাদের কল্পনায় ইসরায়েল বলতে ভেসে আসতো এমন একটি রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রের সার্বভৌম নিরাপত্তার ব্যাপারে তারা নিজেদেরকে যতটা না বিশ্বাস করে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারটি তারা ততটাই বিশ্বাস করে। বন্ধুরা, দিন শেষে দেখা যাক ইরানের পারমাণবিক অস্ত্র কনভেনশনাল সামরিক সমরাস্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয় কিনা। তবে ইরান যদি এই ব্যাপারটি করে, আমার কাছে মনে হয় সে স্পষ্ট ব্যবস্থাপনায় ভুল করবে। ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের পাশাপাশি তার কনভেনশনাল সামরিক সমরাস্ত্র নির্মাণের ক্ষেত্রেও কোনো অনীহা প্রকাশ করা যাবে না বা স্লো চললে হবে না। বন্ধুরা, তারা কনভেনশনাল সামরিক সমরাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের ধারণা দুটি পুরোপুরি ভিন্ন। কনভেনশনাল সামরিক সমরাস্ত্রের ধারণা এবং পারমাণবিক অস্ত্রের ধারণা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়। উত্তর কোরিয়া এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ। উত্তর কোরিয়ার অর্থনীতি এক্ষেত্রে মারাত্মকভাবে নিষ্পেষিত। উত্তর কোরিয়ার অন্য যে সকল রপ্তানি বিষয়গুলো রয়েছে সেগুলো মারাত্মকভাবে দুর্বল। কিন্তু এরই মধ্যে উত্তর কোরিয়া শুধুমাত্র দেখবেন তার কনভেনশনাল সামরিক সমরাস্ত্র নাই বললেই চলে, কিন্তু সে সেই অবস্থার মধ্যে এমন একটা শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে ও সকলের ঈর্ষার লাগে। বন্ধুরা, বলছিলাম বর্তমানে হামলা এবং পাল্টা হামলার কথা। রাফা অভিযানের ব্যাপারে অনেক নাটক করেছে নেতানিয়াহু সরকার, কিন্তু শেষ পর্যন্ত সেটি তারা বহাল রাখতে ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু আমেরিকার তরফ থেকে এ ব্যাপারে সুস্পষ্টভাবে নির্দেশনা এবং এক প্রকার বলে দেওয়া হয়েছে এখানে যেন এই ধরনের কোনো কার্যক্রম না ঘটে। বন্ধুরা, আর একটা বিষয় বলি, আমেরিকা নতুন নতুন অস্ত্রের চালান ইসরায়েলে স্থগিত করে দিয়েছে। আমেরিকার তরফ থেকে এবং ইসরায়েলের তরফ থেকে এ ব্যাপারে আসলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অনেকে ধারণা করেন মিস্টার জো বাইডেন যে বর্তমান এই দখলদার দেশটির প্রধানমন্ত্রীর উপরে চরম মাত্রায় ক্ষিপ্ত বা তিনি যে চরম মাত্রায় বিরক্ত, এই বিষয়গুলো প্রমাণের জন্য অবশ্যই এখানে এমন কিছু ওয়ে রাখা উচিত। বন্ধুরা, একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো শক্তি যদি অ্যাকোমোলেটেড হয়ে কেউ কাউকে পারমাণবিক অস্ত্রে বলিয়ান করতে চায় বা কেউকে যদি তাকে পেছন থেকে পুশ আপ করে, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এই সকল দেশের কাছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো রয়েছে। সর্বশেষ বলতে চাই বন্ধুরা, ইরান সহ মধ্যপ্রাচ্যে তারা যে ধরনের অভিযান পরিচালনা করছে, বন্ধুরা, ইরান তারপরে চীনের কাছ থেকে যে ধরনের সামরিক সহায়তা পাচ্ছে এবং সর্বশেষ আপনারা জানেন ইরান আরও বিভিন্ন দেশের কাছ থেকে হয়তো সামরিক সহায়তা পেয়ে থাকতে পারে। তবে এক্ষেত্রে ইরানের উচিত হবে যত দ্রুত সম্ভব এই দেশটির ক্ষয়ক্ষতি বাড়ানোর জন্য মূলত বিদেশিয়া প্রতিনিধির কাছে তাদের প্রয়োজনীয় সমরাস্ত্র হস্তান্তর, অর্থ এবং অন্যান্য বিষয়গুলো হস্তান্তর করা। এখানে প্রতিনিয়ত আপনার ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো রয়েছে তাদের দোষগুণের বিশ্লেষণ হয়। বন্ধুরা, দোষগুণের বিশ্লেষণ করতে গেলে আপনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এদের কোথায় রাখবেন? চরম ধরনের কিছু অব্যবস্থাপনার মাধ্যমে এমনভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েল নামক দেশটিকে সমর্থন দিচ্ছে, সেটি অবশ্যই নির্লজ্জতার শামিল। বন্ধুরা, একটা ব্যাপার অবশ্যই আপনাদের বলতে চাই, প্রতিনিয়ত আক্রমণ চলছে, এই আক্রমণ চলবে। যতদিন না পর্যন্ত যুদ্ধের বিরতি আসছে ততদিন পর্যন্ত এই আক্রমণ চালিয়ে যাবে বলে হামাস ঘোষণা দিয়েছে। তারা বর্তমানে অবজারভেশন করছে। 7 মাস ধরে যাদের কিছু করতে পারেনি, সামনে 7 বছরও তারা এখানে নতুন করে অঙ্কুরিত হবে না বা গজাবে না। এ ব্যাপারে দখলদার দেশটি যতই আত্মবিশ্বাসের সাথে কথা বলুক, আমার বিশ্বাস হয় না। নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব বা আত্মরক্ষার জন্য নিজস্ব পদ্ধতিগত অবস্থান হয়তো সামরিক কৌশলগত কারণে আপাতত পরিবর্তন করতে পারে, বা মাঝে মাঝে তারা যে ঘাপান মারছে, একা ঘাপানে 14 জন, 15 জন, 20 জন, 22 জন করিয়া এই সকল দখলদার বাহিনীর সৈন্য পরপারে পরলোক গমন করতেছে, এ ব্যাপারে তাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, আর এখনকার কি বলবো, এক কথায় বলা যায় ধিক্কার। বন্ধুরা, এর চেয়ে লজ্জাজনক কোনো কিছু আর হতে পারে না। গোপনে গোপনে যে সকল মুসলিম দেশ এখানে এদের সাথে পরিচয় রাখে বা এদের সাহায্য সহযোগিতা করে, সেই সকল দেশকে এদের কাতারে নিয়ে দেওয়া উচিত। এখন একটা ব্যাপার আপনাদের বলে যেতে চাই বন্ধুরা, ইরান মধ্যপ্রাচ্যের বড় একটি মাথাওয়ালা বা দুর্ধর্ষ এক শক্তি হতে হলে এবং মধ্যপ্রাচ্য নয়, শুধু সারা বিশ্বব্যাপী তার চরম মাত্রার শক্তির বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশ ঘটাতে হলে তার এমন কিছু দরকার যেগুলো আসলে ইউনিক। আর তার মধ্যে অন্যতম হলো তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান এবং সর্বশেষ পারমাণবিক অস্ত্র।
বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান, পারমাণবিক অস্ত্র, এই তিনটি বিষয় যদি ইরান প্রকাশ্য আনতে পারে তাহলে শত্রুরা একেবারে কচ্ছপের মতো ভিতরে মুখ ঢোকাই নিয়ে চুপসে যাবে। সরাসরি ইরানকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো সক্ষমতা এবং ভাষা তাদের কোনোদিনই উৎপন্ন হবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।